আবু সাইদ মারা যাননি, তিনি ফ্রান্সে আছেন। সম্বন্ধ হাসিব ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই। এখানে অন্তর্বর্তীকালে সরকারকে ওটা দায় নিতে হবে। যেখানে আগুন লাগে, আগুন জ্বলতেছে, সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের যেখান থেকে আজকের নিউজ আপডেটটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যদি কথা বলি, দর্শক শ্রোতা আপনারা প্রায় প্রত্যেকে জানেন যে বাংলাদেশের সচিবালয়ে আগুন লাগানো হয়েছে। আমি বলছি, রেফারেন্স দিচ্ছি। দর্শক শ্রোতা অনেকভাবে কমেন্টস করছেন যে আগুনটি লেগেছে, অনেকে বলছে যে এটা এমনিতে লেগে গেছে, আবার যারা নীতি নির্ধারক রয়েছে তারা বলছে এটা উদ্দেশ্য প্রণোদিত। দর্শক শ্রোতা, এটা কে বা কাহারা লাগিয়েছে সেটা কিন্তু এখনও তদন্ত চলছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করতেও পারে। তো তা নিয়ে আমাদের সবাইকে, দেশের সমস্ত বসবাসকারী জনগণকে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস একত্রিত হতে বলেছেন যে আমাদের যে সংগ্রাম, আমাদের দেশে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এটা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই ব্যাপারে তিনি দেশবাসীকে সজাগ থাকতে বলেছেন। দর্শক শ্রোতা, সেই ব্যাপারেও আমরা বলবো, এবং কে কি বলেছে, বাংলাদেশের যারা সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে তারা কি বলেছে সেটাও জানতে পারবেন। তো আমি বেশি কথা বলবো না, বেশি কথা না বলে চলুন আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি বলেছেন আমরা সেখানে চলে যাচ্ছি। আবু সাইদ মারা যাননি, তিনি ফ্রান্সে আছেন। সম্প্রতি এমনই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে আলোচনায় মুখর নেটিজেনরা। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে দাবি করা হয় আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। তবে সত্যি কি তাই? এ নিয়ে কি বলছে ফ্যাক্ট চেক। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের সকল যোদ্ধাদের। বিশেষ করে অভিবাদন জানাই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র জনতাকে, যারা আহত হয়েছেন, চোখের দৃষ্টি হারিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি আমাদের ঋণ শোধ হওয়ার নয়। নতুন বাংলাদেশ গঠনে তাদের প্রেরণা ও অবদান জাতি কখনো ভুলতে পারবে না। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি। এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। পেছনে ফেরার কোনো সুযোগ আমাদের নেই। আমাদের এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সকল ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা, এদেশে গণতান্ত্রিক ও নাগরিক সমতাভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না। ফেসিবাদ বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে আপনাদের এই জাতীয় সংলাপ আমাদেরকে আমাদের নতুন কক্ষপথ রচনা এবং তার যথাযথ স্থাপনে বিশেষভাবে সাহায্য করবে। আমি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য, দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনারা এই সংলাপে তিনটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন: ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। সুধীবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থান কেবল বাংলাদেশকে মুক্তই করেনি, আমাদের স্বপ্নকেও তুমুল সাহসী করে তুলেছে। বাকহীন বাংলাদেশ জোরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে। এই দৃঢ়কণ্ঠ আবার ঐক্য গঠনে সোচ্চার হয়েছে। ঐক্য আমাদের মূল শক্তি।
জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলীয়ান করেছে। গত 5 মাসে এই ঐক্য আরও শক্তিশালী হয়েছে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে। যত নিম্ন আয়ের পরিবারই জন্মগ্রহণ করুক না কেন, প্রতিটি নাগরিকের, তিনি নারী হোক আর পুরুষই হোক, তিনি যেন বিনা বাধায় তো বটেই, বরং রাষ্ট্রের আয়োজনে তার সৃজনশীলতা প্রকাশ করে যে কোনো পর্যায়ের উদ্যোক্তা হতে পারেন, অথবা তিনি যে কোনো ধরনের কর্মজীবন চান তাই বেছে নিতে পারবেন। এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। সবার একটিই পরিচয়, আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে আমার সকল অধিকার প্রদান করতে বাধ্য। রাষ্ট্রের কাছে এবং অন্য নাগরিকের কাছে আমার অন্য কোনো পরিচয় দেবার প্রয়োজন হবে না, যেখানে ব্যক্তিবন্দনার কোনো সুযোগ থাকবে না। দেশের ভেতরে বা বাইরে প্রভুভৃত্যের কোনো সম্পর্কের সুযোগ থাকবে না। আমরা বাংলাদেশের নাগরিক হবার সুবাদে হব বিশ্ব নাগরিক। দেশের মঙ্গল সাধন করা যেমন হবে আমাদের নাগরিক দায়িত্ব, তেমনি বিশ্বের মঙ্গল সাধন করাও আমাদের কর্তব্য। এই দায়িত্ব আমরা সমানভাবে পালন করব। আমাদের তরুণ তরুণীরা দ্রুত এই 2 দায়িত্ব সমানভাবে পালন করার জন্য প্রস্তুতি নেবে। প্রিয় সহনাগরিকবৃন্দ, স্বাধীনতার পর অর্ধ শতাব্দী অতিক্রম করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আজকের সংলাপের মূল লক্ষ্য হলো সবার পক্ষ থেকে সর্বোচ্চ কণ্ঠে ঘোষণা দেওয়া যে আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না। আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাবো। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে আপনাদের সংলাপে ঘোষণা দিন কে কিভাবে এই মহাগৌরবের দায়িত্ব পালন করবেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে আমরা 15টি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলাম। তাদের প্রতিবেদন আমরা জানুয়ারি মাসে পেয়ে যাব। প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলি চিহ্নিত করে তার মধ্যে থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা। যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেওয়া, নাগরিকের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেওয়া। তবে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। যেমন একটা উদাহরণ দিই, কোন বয়সে একজন নাগরিক ভোটার হতে পারবেন তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা আছে। নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স সুপারিশ করবে। সেই বয়স আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। ধরুন আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। যে যত তরুণ, পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি, এই হলো আমার যুক্তি। তারুণ্য তাকে শক্তি যোগায়, তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সখ্যতা তাকে এই শক্তি যোগায়। তরুণরা সংখ্যায়ও বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তার আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেবার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবেন তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব। সবকটা কমিশন মিলে আমাদের সামনে বহু সুপারিশ তুলে ধরবে। আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে যাই মতামত হোক না কেন, আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি।
সেই ব্যবস্থা করতে চাই। আপনাদের আজকের সংলাপ জাতির সামনে সকলের কাছে গ্রহণযোগ্য এমন একটি প্রক্রিয়া তুলে ধরে আমাদের এই দায়িত্বকে সহজ এবং গতিময় করে দেবে আশা করছি। সংলাপের এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আপনাদেরকে আবার আপডেট সম্মানিত নিউজ। দর্শক, আবু সাইদ ডক্টর মোহাম্মদ মারা ইউনূসের যায়নি, যে আবু সাইদ ফ্রান্সে অন্তর্বর্তীকালীন আছে। সরকার ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে বহুমুখী চাপের পাঠিয়ে মধ্যে দিয়েছে। পড়েছে ঘটনা এবং একটি রাষ্ট্র পুরোপুরি সত্য। আবু সাধারণত সাইদ মারা যায়নি, সরকারের সে উপর ফ্রান্সে আছে। অনেক সম্প্রতি টিকটকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে তিনি দাবি করেন আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল কাণ্ড। সমন্বয়ক হাসিব ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই। এখানে অন্তর্বর্তীকালে সরকারকে একটা দায় নিতে হবে। যেখানে আগুন লাগে, আগুন জ্বলতেছে, সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র রয়েছে, নথিপত্র রয়েছে, সবগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা। এই বিপ্লব দেখবে না, এই কাজটাই ভারত করিয়ে দিল শেষমেশ। আসলে তারা জনগণের ম্যান্ডেটকে কখনো চায় না। আমাদের সমন্বয়ক হাসিব ভাইয়ের ফেসবুক লাইভ দেখি যে তিনি লাইভ করছে আগুন লাগছে, পরে আমরা দ্রুত এখানে চলে আসি। দেন যখন আমি এখানে আছি প্রায় 3-4 ঘন্টা আগে আসার পরে আমরা দেখি যে সচিবালয়ে তেমন আগুন এখন যেমন দাও দাও করে জ্বলছে, তখন আগুন এবং দাও দাও করে জ্বলতেছিল না। ছাদের উপরে কিছু জায়গায় শুধু ধোঁয়া উঠতেছিল। তখন আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল আমরা তাদের, বিশেষ করে আমি তাদের অনুরোধ করছি যে ভাই আপনারা যে সকল জায়গায় ধোঁয়া উঠতেছে আপনারা যান, যে সে সকল জায়গায় পানি দেন, দিয়ে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার একটু চেষ্টা করেন। কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইউনিটের একদম গাফলিতা তাদের, যে তারা ওখানে পানি দেওয়ার কোনো তৎপরতা নাই। যে একটা জায়গায় আগুন লাগলে যে প্রশাসনের যারা দায়িত্ব থাকে বা ফায়ার সার্ভিসে যারা থাকে, যে আগুন দেওয়া, আগুন নিবানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। এবং ফায়ার সার্ভিস যখন 13টা ইউনিট, আবার পরবর্তী আমরা বলার পরে 13টা ইউনিট নিয়ে আসছে, কিন্তু সেই 13টা ইউনিট অনেকের ইউনিটে পানি নাই। আপনারা দেখেন যেখানে আগুন লাগে, আগুন জ্বলতেছে, সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। আরও একটা কথা বলি, এই সচিবালয় কিন্তু বাংলাদেশের একটা হৃৎপিণ্ড। আজকে এই হৃৎপিণ্ডে যে আগুনটা লেগেছে, এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি, কারণ কারেন্টে যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে, কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পটের জায়গায় জায়গায়, যে ছাদের এই কোনো একটা জায়গায়, এই কোনো মাঝখানে আগুনটা যারা লাগিয়েছে ফুল পরিকল্পিতভাবে লাগিয়েছে। এবং সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র রয়েছে, নথিপত্র রয়েছে, সবগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা। আমরা মনে করছি আওয়ামী লীগের দোষের আমলে যে সকল সচিব নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং যে সকল সচিব আওয়ামী লীগের দোষের এখনো এই সচিবালয়ে রয়েছে, এবং আজকে যারা রাতে যে সকল প্রশাসনের কর্মকর্তা ডিউটিরত অবস্থায় ছিল, আমরা যতটা ধারণা করছি 15.5 বছরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরাই বেশি পুলিশ, বিজিবি, সেনাবাহিনীতে অবস্থান করছে, এবং তাদের কেউ এই আওয়ামী লীগের দোষীরা ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই। আমরা এটাও ধারণা করছি যারা এই আজকে রাতে এখানে প্রশাসনের দায়িত্ব ছিল, এরা সব আওয়ামী লীগের দোষর, এরা ছাত্রলীগের দোষর, এটা খতিয়ে দেখা উচিত। কারণ আওয়ামী লীগের আমলের পুলিশ প্রশাসনে আজকে সচিবালয়ে পাহারাদার ছিল, তারা থাকা অবস্থায় আগুন লেগেছে, তারা থাকা অবস্থায় যখন আগুন লেগেছে, তাহলে আমরা মনে করছি এটা আওয়ামী লীগ সরকারে লাগিয়েছে। এখানে আমরা শুধু আওয়ামী লীগ সরকারকে দায় দিব না, এখানে অন্তর্বর্তীকালে সরকারকে একটা দায় নিতে হবে। কারণ 5 আগস্টের পর থেকেই আওয়ামী লীগ সরকার বিভিন্নভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত ছিল তারা। তো অন্তর্বর্তীকালীন সরকার এটা বোঝা উচিত ছিল এই সচিবালয় বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা বা বাংলাদেশের হৃৎপিণ্ড যাকে বলা হয়, তাহলে তাদেরকে উচিত ছিল এই জায়গাটাকে সঠিক এবং যারা বিপ্লবী ছিল বিপ্লবীদের দিয়ে পাহারা দেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেটা করে নাই। তারা আওয়ামী লীগের দোষের দিয়ে এখানে পাহারা দেওয়ানো হয়েছে। এই কারণে কিন্তু আজকে ঘটনাটা ঘটেছে। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা অতি দ্রুত 24 ঘন্টার ভিতরে যারা আজকে এখানে পাহারাদার ছিল এবং এই অগ্নিকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবেন। সালাম আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার উপর এই দেশ এবং জাতির একটা হিউজ এক্সপেকটেশন আছে যে গত 53 বছর যাবৎ যে জঞ্জাট আসলে আমাদের এই সিস্টেমের মধ্যে ঢুকেছে, সেই সিস্টেমকে তিনি হিলা ডালেঙ্গে। হ্যাঁ, তো বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু আমি এখানে দেখছি যে তিনি কানেক্ট করতে চাচ্ছেন। কেউ কেউ বলছেন যে এই সিস্টেমটা আপডেট হলে রাইট নাও এটার বেশিরভাগ সুবিধা পাবে ছাত্রদের নেতৃত্বে যদি কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে। আমরা যখন যদি বলছি, অপরদিকে
ছাত্ররা কিন্তু মোটামুটি সারা বাংলাদেশেই তাদের অবস্থান আস্তে আস্তে শক্ত করছে, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যে রাজনৈতিক দল সামনে মাঠে আসতে যাচ্ছে। দর্শক, এর মাঝখানে আপনাদেরকে গেল 2 দিন আগে একটা নিউজ দিয়েছিলাম যে সংবিধানের সংস্কার ইস্যুতে অধ্যাপক আলী রিয়াজ তিনি একটা দাবি করেছিলেন যে একটা কি বলে যে প্রস্তাব আসতে যাচ্ছে যে আগে একজন এমপি হতে গেলে বয়স হওয়া লাগতো 25, তো সেই ক্ষেত্রে এখন যেই কমিশনের মধ্যে সংস্কার প্রস্তাবটা আসছে সেটা 21-এর মধ্যে আপনার কানেক্টেড হতে যাচ্ছে। সো 21 হলে আমাদের এই বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের যেই ছাত্ররা আছেন তারা আসলে সংসদে যাওয়ার সুযোগ হবে বলেও আপনার তিনি বলেছেন, এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূসও সেটার পক্ষে অবস্থান নিচ্ছেন। এবার আমরা জানি যে বাংলাদেশে ম্যাচিউরিটি লেভেল হিসাবে যে বয়সটাকে ধরা হয় সেটা হচ্ছে 18। একজন প্রাপ্তবয়স্ক হিসাবে আমরা যাদেরকে কাউন্ট করি, মানে 18 বছর হলে তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে সমাজের কাছে কাউন্ট হন বা তিনি তার ব্যক্তি জীবনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতনও সুযোগ পান। তবে সেই জায়গাতেই এবার বড় ধরনের একটা পরিবর্তন আসছে। ভোটার হওয়ার যে বয়সটা ছিল 18, সেই বয়সটাকে 1 বছর কমিয়ে ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন, আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছরই নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন কমিশন মানে নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবেন তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে ঐকমত্যে পৌঁছানোর জন্য আমি তা মেনে নেব। তিনি বলছেন যে সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচন তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। তো যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করছেন। তো আমার ওনার যে বক্তব্য সেটা হচ্ছে যে ভোটার হওয়ার জন্য নির্দিষ্ট বয়স যেটা 18 সেটা 17তে আনার পক্ষে তিনি, এবং আমরা খুব আশ্চর্য হব না যে এখানে নতুন পরিবর্তনে 17 বছর বয়সে একজন ভোটার তার ভোট দিতে পারবেন। এখন এইটার সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ আসলে কারা পাবে? ছাত্রদের যে প্ল্যাটফর্ম গঠিত হচ্ছে সারা বাংলাদেশে, তো সেই ক্ষেত্রে 1 বছর কমিয়ে দেওয়া মানে ইয়াং জেনারেশন বা স্টুডেন্টস লেভেল একটা হিউজ সংখ্যক নতুন ভোটার তৈরি হবে। আর যারা জেনজি হিসেবে পরিচিত অথবা এই আন্দোলনের প্ল্যাটফর্মের সাথে জড়িত এদের অধিকাংশই আমরা যদি দেখি এই টিনেজার যাদেরকে আমরা গণতাম তারাই কিন্তু এখন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। আর যদি তাই হয় তাহলে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের যে রাজনৈতিক দলটি সামনে আসতে যাচ্ছে সেই দলটির মাধ্যমেই আপনার হয়তো নতুন একটা চমক আসার সুযোগ আছে। তো নানান ধরনের সংস্কার করা হচ্ছে, সেই সংস্কারগুলোর একটা বড় ধরনের সংস্কারই হচ্ছে সংসদে যাওয়ার যে বয়সটা সেটাকে 4 বছর কমিয়ে আনার প্ল্যান, ভোটাধিকারের যে বয়সটা 18 থেকে 17 করার প্ল্যান। এই টোটাল প্ল্যানটার একটা বড় ধরনের সুবিধা পেতে যাচ্ছে আপনার ছাত্রদের নেতৃত্বে যখন কোনো রাজনৈতিক দল আসবে তারা। এটা কিন্তু একদম বাস্তব। তো আসলে কি 17 বছর পর্যাপ্ত নাকি 18 বছর পর্যাপ্ত? এটা দেশ হিসাবে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম আছে। যেমন লাইক সাউথ কোরিয়া, আমরা যেখানে বসবাস করি এখানে কিন্তু 18 বছরটাকে পরিমাপ ধরা হয় না, এই সকল দেশে 20 বছর ধরা হয়। এই দেশে আপনি 1 প্যাকেট সিগারেট কিনবেন, আপনি একটা লাইটার কিনবেন, আপনার বয়স 20 হতে হবে। আপনি ড্রিঙ্কস করবেন, আপনার বয়স 20 হতে হবে। সো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এইসব দেশে 20 বছর ধরা হয়। তো বাংলাদেশের মতন প্রেক্ষাপটে আসলে কি 17 পর্যাপ্ত হিসাবে কানেক্ট হচ্ছে যে ভোটাধিকার প্রয়োগের জন্য 17 বছর বয়সে সিদ্ধান্ত নেওয়া? আপনি কি মনে করেন? কমেন্টে লিখতে পারেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, দেশটা আমাদের সকলের। দেশকে গড়তে আমাদের যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।